স্বৈরতন্ত্রের চূড়াবালির মাঝে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না। এবং প্রধান উপদেষ্টাকে এই থিওরি মানতে হবে, শেখ হাসিনার পতিত স্বৈরাচারের লোকজনগুলি রন্ধ্রে রন্ধ্রে এখনো রয়েছে। তো এই আখতারুজ্জামান, এই আবু আহমদ মজুমদার, এই মুস্তাফিজ, এই খুরশিদ আহমেদ, খিজির হায়াত, শাহিদ নুরুদ্দিন কোনো প্রমাণ ছাড়া যে মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছে সেই মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে। শাহবাগে যে এত সংখ্যালঘু হইল, আমাদের ঢাকা শহরে এই পরিমাণ সংখ্যালঘু থাকলে ঢাকেশ্বরী মন্দিরে আমাদের পাহারা দিতে হয়েছে। গতকাল আনসার লীগে একজন ধরা পড়ছে, নাম আব্দুল কাদের, কৃষক লীগের। তো আব্দুল কাদের ধরা পড়ছে। তো এই সবগুলো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে। মোশাররফ হোসেন ঠাকুর, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বন্যার আগ্রাসন, এটি প্রতিরোধের উপায় কি বা আমরা কিভাবে এ থেকে মুক্তি পেতে পারি? এটা আমি আপনাকে বলি যে এটা প্রতিরোধের তো বহুমাত্রিক কারণ। এক নম্বর হচ্ছে যে এখান থেকে শেখ হাসিনা যাওয়ার পর যেটা দেখবেন সেটার নাম হচ্ছে প্রথম ডাকাত লীগের আবির্ভাব হয়। এবং এই ডাকাতের পেছনে দেখা যায় যে সংঘবদ্ধ ডাকাত চক্রের মধ্যে যুবলীগ, ছাত্রলীগ ঢুকে আছে। তো প্রথম আবির্ভাব হলো ডাকাত লীগ। আমরা সামাজিকভাবে সবাই এটা মোকাবেলা করলাম। এটা বিএনপি, উমুক, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, উমুক থমুক কেউ নাই, সবাই মিলেই করছে। দেখবেন যে লোকজন যারা কোনোদিন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে কেউ বেরিয়ে আসতো না, এই ঢাকা শহরে রাত্রে সবাই মিলে ডাকাতের প্রতিরোধের জন্য লাঠি হাতে নিয়ে নামছে। ইটস এ নিউ ফেনোমেনা ইন মাই সোসাইটি। সংখ্যালঘু লীগ, আপনি দেখবেন যে এই শাহবাগে যে এত সংখ্যালঘু হইল, আমাদের ঢাকা শহরে এই পরিমাণ সংখ্যালঘু থাকলে ঢাকেশ্বরী মন্দিরে আমাদের পাহারা দিতে হয়েছে। 2-3 গেল, 2-3তে আসি। পানি সন্ত্রাস বা বন্যা সন্ত্রাস, এটা আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার যে প্রভু ভারত এটা করছে। এবং সর্বশেষ গতকাল আনসার লীগে একজন ধরা পড়ছে, নাম আব্দুল কাদের, আওয়ামী যুবলীগের না কিসের, শ্রমিক লীগের, কি শ্রমিক লীগ, কৃষক লীগের। তো আব্দুল কাদের ধরা পড়ছে। তো এই সবগুলো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ ব্যর্থ করে দিয়েছে। এখানে প্রফেসর ইউনূস একজন সজ্জন মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ। উনি সামাজিক অর্থনীতি নিয়ে কাজ করেন, ভালো কাজ করেন। কিন্তু রাষ্ট্র চালানোর মতো যে একটা জটিল বিষয়, এখানে ম্যাকিয়াভেলির থিওরি কাজ করে, এখানে রসুর সোশ্যাল কন্ট্রাক্ট কাজ করে, এখানে বহুবিধ বিষয় আছে, জটিল বিষয়। এটা কিন্তু সহজ সরল বিষয় না রাষ্ট্র পরিচালনা। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে ডক্টর ইউনূসের জন্য উনি যে বহুবিধ বলেছেন যে বহুমাত্রিক বহুবিধ উনি সংস্কার করতে চান। এই সংস্কারগুলি করতে কতদিন লাগবে, উনার আয়ু কতদিন, উনি 85 বছর বয়স্ক মানুষ। এই সংস্কারগুলি, সকল ক্ষেত্রে সংস্কারগুলি করতে আগামী 20 বছর লাগবে। আমার 62 বছর বয়স, আগামী 20 বছরে যদি আমি 82 বছর বয়স পর্যন্ত নাও বাঁচতে পারি, তার আগে তো আমি ভোট দিতে চাই কি না? তো সেইখানে আজকে এই যে উনি কিভাবে সংস্কারগুলি উনি একা করতে চান, উনি বলেন যে আপনারা আমাকে জানাবেন, আমি সেটা এইগুলো সংস্কার করে দেব। নো, জানানোর এটা একমাত্রিক বিষয় হতে পারে না। আপনি ডায়লগ, আপনাকে সিটে দেওয়া হচ্ছে, আপনি ডায়লগ ওপেন করবেন সংস্কারের জন্য। আপনি আতিক ভাইয়ের পরামর্শ নেবেন, আপনি জাহিদের পরামর্শ নেবেন, আপনি এদের পরামর্শ নেওয়ার দায়িত্ব আপনার। এটা হলো আপনার দায়িত্ব। আমরা 4 জন আলোচনা করে কি আপনাকে জানাই দেবো আর আপনি এটা করে দিবেন, তা না। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাম্বার 1। আমি আজকে জাস্ট গত স্বৈরাচারের সময় একটা নষ্ট হয়ে যাওয়া একটা বিভাগ, আমাদের রাষ্ট্রের অন্যতম একটা বিভাগ, তার নাম হচ্ছে জুডিশিয়ারি বা বিচার বিভাগ। আমি এই জন্য একটু আপনার সামনে দেশবাসীর কাছে আলোকপাত করতে চাই। আপনি দেখবেন এই বিচার বিভাগে একজন বিচারকের নাম হচ্ছে হাইকোর্টে আখতারুজ্জামান। হ্যার বিরুদ্ধে কিছু বললেই হাইকোর্টে ডাইকা পাঠাইতো যে এই আদালত অবমাননা হয়েছে।
এই আখতারুজ্জামান এবং তার আগে ছিলেন আবু আহমেদ জমাদার, এই দুইজনের আদালতে আমি রেগুলার গেছি 13, 14, 15, একবার প্রায় 3 বছর গেছে। আবু আহমেদ জমাদার হচ্ছে খুব রূঢ়। আপনি দেখবেন যে গত ডিসেম্বর মাসে না কি মাসে উনি চিৎকার করে বলতেছিল, আমি এদেরকে ফাঁসি দিতে চাই, এদেরকে আমি বিচারটা করতে চাই। এইটা হলো তার ডায়লগ। আখতারুজ্জামান আপনার সিআরপিসির একটা আছে সাফাই সাক্ষী, জানেন আপনারা সবাই জানেন, এটার জন্য উকিল হইতে হয় না। সাফাই সাক্ষী সে নিতেই দেয় নাই, বলছে 10 জন সাফাই সাক্ষী জানবেন হাইয়েস্ট। এরপর সে সাফাই সাক্ষী ছাড়া এইখানে ম্যাডামের বিরুদ্ধে প্রথম মামলায় রায় দিল, এবং সেইখানে বেগম খালেদা জিয়া 5টা কোয়েশ্চেন রাখছেন যে এই কাজ বলছেন যে ক্ষমতার অপব্যবহার করেছি আমি। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন ছিল, এই প্রশ্নবোধক চিহ্নকে এই আখতারুজ্জামান ফ্লুইড দিয়ে মুছে বলছেন যে ক্ষমতার অপব্যবহার করেছি আমি। তিনি স্বীকারোক্তি দিয়েছেন, স্বীকারোক্তির ভিত্তিতে তাকে 5 বছর সাজা দেওয়া হইল। এই দিস ইজ আখতারুজ্জামান। এরপর ইনায়েতুর রহমান এবং মুস্তাফিজুর রহমান এদের হাইকোর্টে এসে 5 বছরের সাজাকে 7 বছর করে দিল। উনার সেকেন্ড মামলা হচ্ছে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা হচ্ছে 78 থেকে বিএনপির যে সদস্যদের চাঁদা, এই চাঁদা প্রথম 50 পয়সা, 2 টাকা, তারপর 10 টাকা, এই চাঁদাদের যে বিভিন্ন এবং বিভিন্ন ইলেকশনের সময় যে আমরা যে ফান্ড দেই ইলেকশনের জন্য, যে আমরা যে নমিনেশন পেপারের কেনার জন্য যে জমা দেই, সেই টাকা মিলাইয়া পুরোটা 7 কোটির মতো টাকা। এবং সেই টাকার সাথে শেষে 27 লাখ টাকা পার্টি অফিস থেকে গেছে যে প্রধানমন্ত্রী কার্যালয়ে, সেইটাও বিএনপির নেতাকর্মীদের চাঁদার টাকা। এত বড়, আমাদের 50 লক্ষের উপরে যে আছে রেজিস্টার্ড আছে, না সদস্য আছে। তো সেই 27 লক্ষ টাকা, তো সেইখানে আমার লক্ষ লক্ষ কোটি কোটি আছে, আমার সমর্থক আছে। তো সেইখানে 27 লক্ষ টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিবের এপিএস ডক্টর জিয়াউল ইসলাম তিনি জমা দিয়েছেন। ডিপোজিট স্লিপে একজন স্বাক্ষর করতে হয় জানেন, তো সে জিয়া সই দিয়েছে, জিয়াউল ইসলাম। তো দুদক যখন জিজ্ঞেস করলো যে জিয়াউল ইসলাম কি আপনি এই জিয়াউল ইসলাম, তো সে বলছে জি আমি দিয়েছি। তো তাকে বলছে আপনি এটা সাক্ষী হন, বলবেন যে আপনি প্রধানমন্ত্রী আপনাকে এই টাকাটা দিয়েছে, আপনি এই টাকাটা জমা দিয়েছেন। জিয়া বলছে না আমি তো এই টাকা দেই নাই, প্রধানমন্ত্রী তো এই টাকা আমাকে দেন নাই, আমার বস আমাকে বলছেন, আমার বস রাজনৈতিক সচিব বলছেন যে এই টাকা জমা দাও। তাকে করছে অ্যাবয়েটেড হিসাবে, তাকে দিছে, চার্জশিটে নাম দিল, আসামি করে দিল। তো একই সময়ে কামাল সিদ্দিকীর পিএস একই রকম কাজের জন্য তিনি আসামি হন, সাক্ষী হচ্ছেন। তো জিয়াকে হাইয়েস্ট পানিশমেন্ট যেটা 7 বছর, বেগম খালেদা জিয়াকে ওই মামলায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছর সাজা দিয়েছে, ডক্টর জিয়াকেও 7 বছর সাজা দিয়েছে। এবং রাষ্ট্র বেগম খালেদা জিয়াকে যেমনি তার মামলা রায় বাতিল, মামলা কি বলে দণ্ড মওকুফ সব করেছে, জিয়াউল ইসলামকেও ঠিক একইভাবে করেছে, রায় বাতিল এবং সে গতকালকে যখন রাষ্ট্রপতির এই আদেশ হুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সে যখন করছে কি বলে জমা দিতে গেছে, কি বলে তার নৌপরিবহন মন্ত্রণালয়ে সে পরিচালক ছিল 11 সালে 3rd গ্রেডে, তাকে জয়েন করতে দেয় নাই কমোডোর আরিফ। সে বলছে আমি রাষ্ট্রপতির আদেশ মানি না, এটা কোর্ট থেকে খালাস করে আনেন, কোর্ট থেকে খালাস হয়ে আসেন। আপনি শেখ হাসিনার পতিত স্বৈরাচারের লোকজনগুলি রন্ধ্রে রন্ধ্রে এখনো রয়েছে। তো এই আখতারুজ্জামান, এই আবু আহমদ মজুমদার, এই মুস্তাফিজ, এই খুরশিদ আহমেদ, খিজির হায়াত, শাহিদ নুরুদ্দিন কোনো প্রমাণ ছাড়া যে মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছে, সেই মামলায় তারেক রহমানকে সাজা দিয়েছে। তো
সেই রকম বিচারকদেরকে ডেকে আপনি সংস্কার করবেন। আপনি ইমিডিয়েট, আমি বলছি প্রধান উপদেষ্টাকে, আপনি ইমিডিয়েট লিখিত বলেন যেসব বিচারপতি দলীয় দুষ্ট এদেরকে অবিলম্বে বঙ্গভবনে ডাকেন, ডেকে প্যান্ট খুলে গামছা পরিয়ে বিদায় করে দেন। ঠাকুর, আমি আপনার কাছে আবার আসবো। আতিকুর রহমান আতিক, আমরা যেটি আমার শেষ কথাটা হচ্ছে স্বৈরতন্ত্রের চূড়াবালির মাঝে মুক্তির পথ খুঁজে পাওয়া যায় না, এবং প্রধান উপদেষ্টাকে এই থিওরি মানতে হবে, স্বৈরাচারের যে চূড়াবালি আছে সেই চূড়াবালির থেকে বেরিয়ে আসতে হবে। আপনি জানেন যে সম্প্রতি সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলেছেন আতিকুর রহমান আতিক, সেখানে তা নিয়ে আপনার দলের মহাসচিব একটি প্রতিক্রিয়া দিয়েছেন। নির্বাচন রোডম্যাপ নিয়ে একটা ধোঁয়াশার কথা তিনি বলেছেন, ক্লিয়ার হয়নি, বিভিন্ন দাবি দেওয়া আসছে, সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবে এই সরকার? আমি এই বিষয়ে আমার বক্তব্যটা খুব স্পষ্ট। আমরা বন্যা মোকাবেলা করব, আমরা সংস্কারের যে বিষয়গুলি এইগুলোতে সরকারকে সম্পূর্ণরূপে পতিত স্বৈরাচার ছাড়া বাকি সবাই সহযোগিতা করার জন্য একেবারে মুখিয়ে আছে এবং করছে। থানা শহর থেকে 10 কিলোমিটার দূরে মন্দির রক্ষার জন্য ওইখানে ছাত্র জনতা কাজ করে না, এখানে রাজনৈতিক দলগুলি ছিল, এইখানে জাতীয় পার্টি কাজ করছে, বিএনপি কাজ করছে, জামাত কাজ করেছে, সবাই কাজ করেছে। এখন এই রোডম্যাপকে জনতা যখন চাইবে তখন আমরা চলে যাব। জনতা যে চাইবে এটার প্রক্রিয়াটা কি? গণভোট দিবেন আপনি? নো, আপনি বলবেন যে আমি এই কাজগুলি করতে চাই, এই কাজগুলি করার জন্য আমার এত সময় লাগবে। আমি দিনাজপুরে গেলে আমার এত সময় লাগবে, গাজীপুর গেলে এত সময় লাগবে, নরসিংদী গেলে আমার এত সময় পর্যন্ত লাগবে। আপনাকে দিনাজপুর আপনাকে পৌঁছাই দিতে বলি নাই আমি ট্রেনটা অ্যাক্সিডেন্ট করে করছে, আপনি গাজীপুর পর্যন্ত হাইয়েস্ট ট্রায়াল দিয়ে পৌঁছাই দেন। দিনাজপুর ওই যা ড্রাইভিং করে প্রফেশনাল ড্রাইভার সে ড্রাইভ করবে, দেন আসেন। আমি আপনাকে বলি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পথ বলি আমি, একেবারে প্রেসক্রিপশন। প্রথম কথা হচ্ছে যে পতিত স্বৈরাচার, এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা শুধুমাত্র ছাত্র জনতার বুকে গুলি করে নাই, যারা এই গত আন্দোলনের বিপক্ষে দাঁড়ায় নাই, এরা ছাড়া বাকি সবার মধ্যে একটা জাতীয় ঐক্য গঠন করা, এইটা হলো 1 নম্বর কাজ। মানে যারা শুধু আন্দোলনের বিপক্ষে ছিল এদেরকে বাদ দিয়ে, যারা আন্দোলনের বিপক্ষে ছিল এদেরকে বাদ দিয়ে টোটাল ব্যবসায়ী, সকল পেশা শ্রেণী, সব মানুষকে নিয়ে একটা ন্যাশনাল ইউনিটি তৈরি করা, এটা রাজনৈতিক দলগুলির কাজ, এটা করবেন 1। নাম্বার 2 হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই মব জাস্টিস করতে দেওয়া যাবে না। এটা এদেরকে আইনে বিচার করলেই প্রত্যেকের 200-300 বছর করে সাজা হবে, প্রত্যেকের ফাঁসি হবে 2-3টা করে। যাদেরকে মব জাস্টিসে ছেড়ে দিচ্ছেন এটা খুব অন্যায় হচ্ছে। আমি মব জাস্টিসের পক্ষে নাই, একদমই নাই। এইটা করলে মানুষের সহানুভূতি তৈরি হয়। আপনি কেন সহানুভূতি তৈরি করতে দিচ্ছেন পতিত স্বৈরাচারের সহযোগীদেরকে? এদের বিচার হবে, জেনুইন আইনি বিচার হবে, জেনুইন মামলা হবে, জেনুইন বিচার হবে। আপনি রাজনীতিকে রক্ষা করেন, রাজনৈতিক সংস্কৃতি চালু করেন। আতিক ভাইকে আমি কতটুকু না আক্রমণ করব, আতিক ভাই আমাকে কতটুকু আক্রমণ করবে, এই আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মানবোধ এটা থাকতে হবে। এইটা হলো আরেকটা 3rd পয়েন্ট। এবং 4th পয়েন্টটা হচ্ছে আমাদের হাতে নাই। 4th পয়েন্টটা হচ্ছে গভর্নমেন্ট। এখন যারা আছেন ওনারা, শিশু যেমন, আপনাকে বলি, শিশু যেমন 280 দিনের পর যদি বাচ্চা না হয় তাইলে যেমন হইলো কি বলে, এইটা নিয়ে দুশ্চিন্তা। এটা যদি 6 মাসে মিসক্যারেজ, 6 মাস আগে মিসক্যারেজ হয়ে যায়, এইটাও দুশ্চিন্তা, যাতে মিসক্যারেজ না হয়। এই গণঅভ্যুত্থানের ফসল যেন মিসক্যারেজ না হয়, এই গণঅভ্যুত্থানের ফসল যেন ভূমিষ্ঠ হওয়ার সময় পার না হয়ে যায়, দুইটাই সমস্যা। এই জন্য আমরা বলছি একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে যুক্তিসঙ্গত যে সংস্কারগুলি আছে, প্রয়োজনীয় যে সংস্কারগুলি আছে, এইগুলি করবেন। করে আপনি একটা দ্রুত মানুষের যে কাঙ্ক্ষিত দীর্ঘদিন যে ভোট দিতে পারে না, এই ভোট না হওয়ার জন্য যারা যারা দায়ী সেটা আমরা ভুলে যেতে চাই। স্বৈরাচার ছাড়া বাকি যারা আছে সবার কথা আমরা একসাথে জয়যুক্ত করতে চাই। এই যুক্তিসঙ্গত সময়ের মধ্যে একটি নির্বাচন সুষ্ঠু
অবাধ এবং জেনুইন একটা নির্বাচন আমরা করে রাষ্ট্র ক্ষমতা মোশাররফ যারা ঠাকুর নির্বাচিত হবেন তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা হাতে সময় নেই, আলোচনা আচ্ছা। শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।